কারণ আপনি নিজেও এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন, আপনার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। আমরা আমাদের আগের একটা অনুষ্ঠানে আপনি বলতে শুরু করেছিলেন, কিন্তু আপনাকে আমি সময় দিতে পারিনি। আজকে এই জন্য এই প্রসঙ্গটা নিয়ে শুরু করলাম। আপনি এই যে যা কিছু বললাম আমি, এবং আপনার নিজের জন্য এগুলি রোহিঙ্গা বাঁচার উপায় কমিটি গঠন, প্রধানমন্ত্রী কিছু বলা হতে থাকে, যদি আপনি বলেন। যে মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু অবাকে হয়েছি যে হয়তো দিন আগে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে আপনার সাথে আপনার টক শোতে এবং এটার একটা সম্ভাব্য সমাধান কিভাবে আসতে পারে সে বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে চেষ্টা করেছিলাম। আর আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা এত পাওয়ারফুল একটা কমিটি হয়েছে, যেটা আমার অত্যন্ত আনন্দের একটা বিষয়, এবং আমার মনে হয় যে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি। আমি এভাবেই এটাকে দেখতে চাই, কারণ এই সমস্যাটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, সেনাবাহিনীতে থাকার আগে এবং তারপরেও আমি ব্যক্তিগত উদ্যোগে এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। আসলে কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছিল না। তা সেরকম একটা জায়গায় এত অদ্ভুত একটি মানে সমস্যা, যেটা নিয়ে ইতিপূর্বের সরকার খেল তামাশা করেছে বা কোনো গুরুত্ব দেয় নেই, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অধ্যাপক ইউনূস যেটা বলেছিলেন সেটা যে বাস্তবায়নের করা মোটেই সম্ভব না, সেটা আমি তখনই অনুভব করেছিলাম। আমাদের জাতীয় সমস্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখি, আসল সমস্যা কি, এই সমস্যাটাই আমরা নির্ধারণ করতে পারি। আমরা রিসার্চের ক্ষেত্রে প্রবলেম অফ দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম বলে থাকি। তো এইটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে এটাকে প্রধান সমস্যা হিসাবে চিহ্নিত করেছেন, এই জন্যই আমি মনে করি তিনি অনেক বড়, এবং এই যে কমিটিটা করেছে এত পাওয়ারফুল কমিটি, সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সেখানে উপদেষ্টা আছেন, সদস্য আছেন, বাহিনী প্রধান আছেন, এবং সর্বশেষ যে জায়গাটা খুবই আমাকে আনন্দিত আনন্দিত আমি উদ্বেলিত হয়েছি যে এখানে যে কোনো এক্সপার্টকে কোঅপ করার একটা সুযোগ রাখা হয়েছে। তো এখন আসি যে আসলে আমরা একটা খুব দারুণ সময়ে মুখোমুখি হয়েছি। এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণের বিষয়ে যদি আমরা একটু একচিলতে আশা থেকে থাকে, তাহলে এখন থেকে আমাদের কাজটা শুরু করতে হবে। এটা আমার বিবেচনায়, আমি যেভাবে ব্যাপারটাকে আমি আগে বিশ্লেষণ করি, আমাকে যদি সময় দেন তারপরে এটার সমাধান সম্ভাব্য কিভাবে আসবে সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। জি, আপনি প্রথম বলুন। আসুন যে জি, আপনি বলুন। প্রথম আসুন যে আমরা রোহিঙ্গার সমস্যাটা কি, রোহিঙ্গারা আসলে কি, এদের এদের স্ট্যাটাসটা কি। রোহিঙ্গারা কিন্তু রিফিউজি না, এরা কিন্তু ইপি না, এরা হচ্ছে স্টেটলেস, মানে এদের কোনো রাষ্ট্র নেই। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে আপনার মানে স্টেটলেসরা, দেশ ছাড়া যারা, দেশহীন যারা, তারা তাদের বাস্তব ভিটায় ফিরে গেছে। এটা উদাহরণস্বরূপ আমরা যদি বলি, সে 1948 সালে ফিলিস্তিনিজরা যারা জর্ডানে, মিশরে বা সিরিয়াতে গেছে, তারা কিন্তু কেউই আর ফিরে আসেনি। এমনকি সিরিয়ার থেকে যারা টার্কি বা বিভিন্ন দেশে গেছে, তাদেরও কিন্তু ফিরে আসার কোনো রিপোর্ট নাই। দেখুন, রিফিউজি এবং তাদের একটা স্বপ্ন থাকে, তারা একদিন তাদের ভিটে বাড়িতে ফিরে যাবে। কিন্তু স্টেটলেস, যার কোনো রাষ্ট্র নাই, তার কিন্তু কোনো স্বপ্ন থাকে না। এটা হলো ডিফারেন্স স্টেটলেস এবং রিফিউজি বা আইডিপির মধ্যে। এখন রোহিঙ্গারা যে, আমি বলেছি যে টোটাল যে ডায়াসপোরা আছে, পৃথিবী জোড়া যে রোহিঙ্গা ডায়াসপোরা আছে, তার 70% এখন বাংলাদেশের। এখন আসি যে আমাদের যে প্রবলেমটা, যখন প্রথম 2017 সালে 11 লক্ষের মতো রোহিঙ্গা প্রবেশ করলো, তখন কিন্তু আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর একটা বড় দৃষ্টি আমরা আকর্ষণ করতে পেরেছিলাম বা সাহায্য আমরা পেয়েছিলাম। সেই সময় যে প্রতিশ্রুতি ছিল, তার কিন্তু 70 থেকে 80 ভাগ বা ম্যাক্সিমাম 85% আমরা প্রতিশ্রুতি অর্থ পেয়েছি, এবং সেইটা ছিল প্রায় আহ, 70 কোটি ডলার। তো প্রায় 70 থেকে 72 হাজার কোটি টাকা, এনিওয়ে। তো এইটা পরবর্তীতে আস্তে আস্তে কমতে থাকলো, কারণ পৃথিবীতে অন্যান্য জায়গায় সমস্যা তৈরি হচ্ছে রেগুলারই, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে এটা অনেক কমিয়ে দিয়েছেন। এখন এখন প্রায় 55 কোটি ডলারের মতো আমরা পাই। সো বাংলাদেশকে এখানে মানে গচ্চা দিতে হয় প্রায় 70 থেকে 72 হাজার কোটি টাকা, প্রায় $1.2 বিলিয়ন। ইটস এ হিউজ অ্যামাউন্ট আমাদের জন্য। এখন কথা হচ্ছে যে আমাদের যে বর্তমান অবস্থা, তাতে আমরা এত বড় মানে বোঝা এটা বহন করা যে আমাদের জন্য প্রায় অসম্ভব একটা বিষয় আছে, এটা আমার মনে হয় সকলে আমরা বুঝতে পারি। কিন্তু এই যে একটা বড় সমস্যাকে আমরা ইনভাইট করলাম, তৎকালীন সরকার যে আমন্ত্রণ
তাদেরকে ঢুকিয়েছে, তাদেরকে প্রবেশ করিয়েছে বা এনেছে, এটা কিন্তু পদ্ধতিগতভাবে মারাত্মক একটা ভুল হয়েছে। এটা সংসদে আলোচনা হয় নাই, সুধীজন সমাজে আলোচনা হয় নাই, গণশুনানি হয় নাই। তো এককভাবে যখন আওয়ামী লীগ সরকার মনে করেছে এবং এখানে ব্যক্তিগত আবেগ কাজে লাগিয়েছে যে তারা একসময় শেখ হাসিনা বা শেখ পরিবার রেফিউজি ছিল, সুতরাং সেই স্মৃতিকে ধারণ করে এত বড় একটা জনগোষ্ঠীকে, কিন্তু দেখুন রাষ্ট্রীয় এই জায়গাগুলিতে থেকে এরকম এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নাই। একদিন বড় প্রশ্ন উঠবে যে এই সিদ্ধান্তের জন্য তাদেরকে আসামির কাঠগড়ায় কিন্তু দাঁড় করানো সম্ভব। এখন আসি, তারপর তাদেরকে গ্রহণ করার পরে পর্যায়ক্রমে রেগুলার আসতে আসতে শুরু করলো এবং এটা সংখ্যাটা অনেক বেড়ে গেল। কিন্তু এটার যে প্রত্যাবর্তন হবে তার কিন্তু কোনো চিন্তা পরিকল্পনা কোনো কিছুই আমাদের থাকলো না। যে আপনি যেটা বললেন যে তাদের যে অবাধে আসতে দেওয়া, এবং এটা নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, এবং আপনি যেটা বললেন যে আসতে দেওয়ার কারণে তাদেরকে আদালতে কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে, কিন্তু আমার প্রশ্ন হলো, যখন তারা ওখান থেকে জীবন নিয়ে পালিয়ে জীবন ভয়ে আসতে থাকলো, তখন আমাদের তাদের ঢুকতে না দিয়ে আমরা কি করতে পারতাম? না, ঢুকতে না দেওয়ার তো যথেষ্ট কারণ আছে। আমি যদি প্রথমেই যদি প্রয়োজন বোধে যদি আপনি গুলি করেও মেরে ফেলতেন, কোনো কোনো অসুবিধা ছিল না, কারণ সে তো আমার দেশের নাগরিক নয়। বরং আমি কেন ঢুকতে দিব কেন? এটা ঢুকে দেওয়ার কোনো কারণ নাই। এটা আমাদের মানবিকতা। আপনি দেখুন, এই বছর দুয়েক আগে আন্দামান নিকোবর এলাকায় প্রায় 500 রোহিঙ্গা নিয়ে দুইটা নৌকা বা বড় তিনটা নৌকা যাচ্ছিল। তখন আহ, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে রিকোয়েস্ট করলো তাদেরকে নেয়ার জন্য। ভারতের জলসীমায় ভারত নিচ্ছে না, বাংলাদেশকে অনুরোধ করছে, এবং এই দুইটা নৌকা বা তিনটা নৌকা বোঝায় মানুষজন রোহিঙ্গারা গেল ইন্দোনেশিয়ায় গেছে, মালয়েশিয়ায় গেছে। এক দেশ খাবার দাবার দিয়ে তাড়িয়ে দিয়েছে এবং অর্ধেকের বেশি লোক মারা গেছে। কই, এটা তো ব্যাপারে কোনো অভিযোগ তো আমাদের প্রতি আনতে পারে নাই। তাহলে বিষয়টা হচ্ছে, আমি একজন রোহিঙ্গাও যদি না আনতাম, আমাকে কেউ কোনো অপরাধের, কেউ আমাকে আন্তর্জাতিকভাবে অপরাধী করতে পারবে না। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশের এখতিয়ার। আমি নিব কি নিব না? আমি নিব কেন? এবং গরিব দেশ একটা বাংলাদেশের মতো দেশ, এত এত সমস্যা সংকুল দেশ, সেখানে আমি অতিরিক্ত একটা ঝামেলা, একটা বোঝা, একটা অর্থ খরচের দিকে যাবো কি জন্য? এটা তো সুইসাইডাল, আত্মহননমূলক সিদ্ধান্ত। তো এরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? এটা তো রেফারেন্ডাম, গণভোট হতে পারতো, সংসদে আলোচনা হতে পারতো, সুশীল সমাজের মধ্যে আলোচনা হতে পারতো, গণশুনানি হতে পারতো, কিছুই তো হয় নাই। সুতরাং একদিন না একদিনের প্রশ্ন উঠবে যে কোন অধিকারে, কোন ক্ষমতায় মার্কিন প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংবিধান দ্বারা মানে তাকে নির্দেশিত হতে হয়। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের তো এমন কোন ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা দেওয়া হয় নাই যে যা খুশি তাই আপনার করতে পারেন। এখন তাদেরকে আমরা ফেরত পাঠাবো কি করে? আমরা কি তাদের ধাক্কা দিয়ে জোর করে ঢুকিয়ে দিতে পারবো, না তা নাকি তা পারবো না? যদি না পারি তাহলে কি না হতে তা পারে? পারবো না। দেখেন, যদি আমাকে জিজ্ঞাসা করেন এটা কি ধরনের সমস্যা, ইটস এ মিলিটারি প্রবলেম। মিলিটারি প্রবলেমকে মিলিটারি অপারেশন দিয়ে সমাধান করতে হয়। সেটা তো আমাদের সামর্থ্য বিষয়, সেই সামর্থ্য আমাদের নাই। আর আপনি জোর করে ঢুকাবেন, তারা তো ঢুকতে দেবে না। তারা সাথে সাথে একদম দেখবেন যে এপারে থাকতে গুলি করে মেরে ফেলেছে। সুতরাং জিনিসটা তো সহজ নয়। সুতরাং নেওয়াটাই একটা বড় ঐতিহাসিক ভুল হয়েছে। এটা রাষ্ট্রীয় স্বার্থ, আমাদের নিজের স্বার্থ চিন্তা না করে আমরা কাজটা করেছি। এখন আসি যে রোহিঙ্গার প্রত্যাবর্ষণের স্টেটলেসের যেমন কোনো উদাহরণ পৃথিবীতে নেই। এই রোহিঙ্গার প্রত্যাবর্ষণ কিন্তু একেবারে শূন্যের কোঠায় চলে আসছে। এটা প্রত্যাবর্ষণ করা হবে না বা কোনোদিনই সম্ভাবনা নাই, এরকম একটা বাস্তবতা থেকে আমাদের এগোতে হবে। তবে হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি কিছু কিছু মাহেন্দ্র ক্ষণের সৃষ্টি করে, কিছু কিছু মানে সোনালী সুযোগ সৃষ্টি করে। সেই রকম একটা সুযোগের আমরা দ্বার প্রান্তে এসেছি। এখন আসি যে অবস্থাটা কি দেখুন। আমি যদি এখন এখানে যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তাদের প্রবলেমগুলি এবং তাদের কোনো একটা পয়েন্ট যদি এক জায়গায় মিলে যায়, তাহলে কিন্তু এটা সমাধানের বের হলে হতেও পারে। এখন আসি প্রথম রাখাইন নিয়ে। রাখাইন আরাকান আর্মি দখল করে ফেলেছে 90% জায়গা। শুধুমাত্র রাখাইনের যে রাজধানী সিতওয়ে, এটা দখল করতে পারে নাই। সিতওয়েতে তিনটা শহর আছে, একটা হচ্ছে সিতওয়ে, একটা হচ্ছে কায়াকপু, আর একটা হচ্ছে মুনাং। তাহলে এই তিনটা শহরের দখল তিনটা দেশের হাতে। সিতওয়ে সমুদ্র বন্দর পরিচালনা করে ভারত। ভারত এবং ভারতের যে স্বার্থ, এটা হুগলি থেকে 539 কিলোমিটার বেয়ে পার হয়ে কালাদান নদী তীরে যে বন্দরটা আছে,
সেটা ভারত নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর ইরানের সাবাহারের পরে। এটার মূল কারণ হচ্ছে ভারত তার সংবেদনশীল চিকেন লেক চিকেন নেক শিলিগুড়ির সংবেদনশীলতা কমানোর জন্য হুগলি থেকে সিটুয়ে হয়ে কালাদান মাল্টি মডাল যে প্রজেক্ট তার আছে কালাদান নদী দিয়ে, এইটা দিয়ে কালাতোয়া, পালাতোয়া, জরিনপুর, আইজল, এমনকি একদম অরুণাচল পর্যন্ত যোগাযোগ স্থাপন করতে চায়। এটা কিন্তু ভারত পরিকল্পিতভাবে করেছে তার চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের যে সংবেদনশীল এটা কমানোর জন্য। দ্বিতীয়ত হলো কোনোভাবে যেন চীনের কর্তৃত্বের মধ্যে মিয়ানমারের এই মাল্টি মডাল প্রজেক্ট বা সিতুয়ে পুরা শহরের মানে কর্তৃত্ব না যায়। তো এটা করতে গিয়ে এখন এই কালাদান মাল্টি মডাল যে প্রজেক্ট আছে সেটা কিন্তু জিম্মি হয়ে পড়েছে আরাকান আর্মির হাতে। কারণ আরাকান আর্মি যদি এখানে সম্মতি না দেয় তাহলে ভারত কিন্তু এই কালাদান মাল্টি মডাল প্রজেক্ট দিয়ে সিতুয়ে দিয়ে অরুণাচল পর্যন্ত আইজল পর্যন্ত পৌঁছাতে পারবে না। যদিও এখানে ভারতের সময় এবং সুযোগ সুবিধা মানে যথেষ্ট কমে নাই। বাংলাদেশের বিনিময়ে বাংলাদেশের মোংলা বা চট্টগ্রাম থেকে বা ত্রিপুরা থেকে করিডোরের মাধ্যমে যে সুবিধাটা ভারত পাচ্ছিল তা এটা কিন্তু এই প্রজেক্ট থেকে অনেক বেশি নিরাপদ ছিল এবং সাশ্রয়ী ছিল। এখন আসি যে মূলত এখানে ভারতের ইন্টারেস্ট হচ্ছে এককভাবে চায়নার কর্তৃত্ব যেন সিতুয়ের উপরে না থাকে। দ্বিতীয়ত হলো এখন আসি বড় গ্যামেট যেটা, সেটা হচ্ছে যে চীন। চীন দীর্ঘদিন ধরে ভারত মহাসাগরে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখন দেখুন অ্যাডমিরাল মাহানের একটা কথা আছে যে পৃথিবী কে নিয়ন্ত্রণ করবে। উনি উত্তর দিয়েছেন, উনি একজন ম্যারিটাইম স্ট্র্যাটেজিস্ট, উনি বলেছেন পৃথিবী সেই নিয়ন্ত্রণ করবে যে মহাসমুদ্র বেশি নিয়ন্ত্রণ করবে সে। তাহলে কার্যত মার্কিন যুক্তরাষ্ট্র এখন আপনার প্যাসিফিক এবং আটলান্টিক এই দুইটা মহাসাগরে একচ্ছত্র আধিপত্য বজায় রাখছে। ভারত সেখানে চীন চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে দুইটা মহাসাগরে আধিপত্য বিস্তার করে, একটি হলো প্রশান্ত আর একটি হলো ভারত মহাসাগর। প্রশান্ত তো সে পারছেই না এবং ভারত মহাসাগরে ঢোকার জন্য তার দুইটা রাস্তা, একটা হচ্ছে চায়না পাকিস্তান করিডোর দিয়ে গোয়েদার দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করা, আর একটি হচ্ছে মিয়ানমার হয়ে কায়াকপু দিয়ে প্রবেশ করা। তার এখন ভারত চীনের যে আপনার চীন পাকিস্তান করিডোর আছে সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 2015 সালে চীন এখানে $46 বিলিয়ন ব্যয় করেছে এবং প্রায় 2300 একর জায়গা কিনেছে, কয়েক হাজার লোক নিয়োগ করেছে। এইটা কিন্তু রোড অ্যান্ড বেল্ট অ্যান্ড রোডের প্রথম সফল প্রজেক্ট হিসেবে সি জিনপিং বলেছেন, উল্লেখ করেছেন, কাজ শুরু করেছেন। কিন্তু ওখানে প্রবলেমটা করেছে বেলুচিস্তানের লোকজন। বেলুচরা এটা বাধা দিয়েছে এবং যার কারণে এই প্রজেক্টটা সফল হয়নি। এবং মূলত এবং গত সপ্তাহে ভারত অভিযোগ করেছে যে বেলুচিস্তানে প্রক্সি ওয়ার করছে ভারত, যাতে কোনোভাবে চীন তার করিডোরটাকে সফল করতে না পারে। তাহলে চীনের জন্য ভারত মহাসাগরে ঢোকার যে প্রথম পথ সেটা কিন্তু রুদ্ধ হয়ে গেল। দ্বিতীয়ত হলো যে কায়াকপু হয়ে মানে সিতুয়ে থেকে একদম কুনমিং পর্যন্ত চীনের যে আপনার দুইটা পাইপলাইন আছে, একটাতে তেল যায় একটাতে ক্রুড অয়েল যায়, রাইট? এখন এই কায়াকপুকে বলা হয় মানে মায়ানমারের অর্থনীতির মুকুটের হীরা। এটা এতই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটার দখল হচ্ছে চীনের হাতে। এখান থেকে চীন এবং মিয়ানমার থেকেও প্রাকৃতিক সম্পদ কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে চীন কুনমিং পর্যন্ত নিয়ে যাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্য থেকে ইরান থেকে যে জ্বালানি নিয়ে আসে সেটাও কিন্তু কায়াকপু দিয়া মানে চীন সরবরাহ করে ইয়েতে। এখন আসুন যে কোনো অবস্থাতে চীন কায়াকপুর নিয়ন্ত্রণ ছাড়তে চাচ্ছে না। তাহলে ওখানে একটা মিয়ানমারের মোট রাখাইনের মোট 17টা বড় শহরের মধ্যে 14টার আরাকান আর্মির দখলে, 90% এলাকা আরাকান আর্মির দখলে, শুধুমাত্র রাজধানী সিতুয়ের 3টা শহর। আমি অলরেডি সিতের বিমান নৌবন্দরের কথা বলেছি, সমুদ্র বন্দরের কথা বলেছি, দ্বিতীয় কায়েকপুর কথা বললাম, আর একটা মোনাং নামে যে শহর আছে এবং এই শহরে মিয়ানমার নেভির 20 থেকে 25টা যুদ্ধ জাহাজ আছে। যদিও এখন মানে জান্তা সরকারকে এ জায়গায় হেলিকপ্টার বা বিমানের মাধ্যমে যোগাযোগ করা ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে এখন খেয়াল করুন, এরকম একটা জায়গায় মিয়ানমারের অর্থনীতির পানির কল কায়াকপু, এটা কোনো অবস্থাতে মিয়ানমার ছাড়তে চাইবে? চীন কি কোনো সময় কায়াকপুর দখল ছাড়তে চাইবে? ভারত কি কখনো শীতের অধিকার ছাড়তে চাইবে? সুতরাং এখন যেটা হয়েছে যে পুরা মিয়ানমারের যতগুলি প্রদেশ আছে, 7টা প্রদেশ আছে পেরিফেরিতে,
এরা সবাই হচ্ছে অবামার, আর কেন্দ্রে হচ্ছে বামার, হার্টল্যান্ড। তাহলে এখানে অং সান সুচি সে কিন্তু বামার। সুতরাং অং সান সুচির কোনোদিন আর রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাই। কেননা মায়ানমার সংবিধানের 59 ডিতে একটা এমন ধারা করেছে যেখানে বিদেশি স্বামী স্ত্রী কেউ থাকলে আর সে কখনো প্রত্যক্ষভাবে প্রধানমন্ত্রী বা রাজনীতি অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এখন দেখুন যে এই যে 7টা প্রভিন্স, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রবলেম শুরু হয়েছে, বাট প্রত্যেকটা জায়গায় মিয়ানমার সরকার, জান্তা সরকার এই বিদ্রোহকে দমন করতে সক্ষম হয়েছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে রাখাইন বা আরাকান। এবং সেখানে যে জেনারেল নায়ং আছে সে কিন্তু এখন জাতীয় বীরে পরিণত হয়েছে। এবং রাখাইনের স্বাধীন হওয়ার আর কোনো বিকল্প নাই, তারা স্বাধীন হবেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে 7টা প্রদেশে যখন বিদ্রোহ শুরু হলো, কেউই কিন্তু স্বাধীনতা ঘোষণা করেনি, সকলে চাচ্ছিল স্বায়ত্ত শাসন। এখন আসি যে বিষয়টা, যে আরাকান হিলের অবস্থান এমন একটা জায়গায় যার কারণে কোনোদিনই জান্তা সরকার এই উঁচু আরাকান হিল পার হয়ে এই বিদ্রোহীদেরকে, আরাকান আর্মিকে দমন করতে পারবে। আরাকান আর্মি খুব ছোট্ট একটা সংগঠন। এটা শুরু হয়েছিল মাত্র 26 জনকে দিয়ে, এখন এদের সদস্য সংখ্যা হচ্ছে 40,000। এবং ইতোমধ্যে তারা নিজস্ব কয়েন, নিজস্ব বিভিন্ন লটারির মাধ্যমে টাকা সংগ্রহ থেকে অনেক কিছু করে ফেলছে। এখন আসেন, একদিন না একদিন আরাকান স্বাধীন হওয়ার সম্ভাবনা আছেই, কোনো সন্দেহ নাই। অন্য সব জায়গায় কিন্তু স্থিতি হচ্ছে। যদি যদি কোনোদিন রাখাইন স্বাধীন হয়, তাহলে তার একমাত্র প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ এন্ড বাংলাদেশ, এছাড়া তার কোনো বিকল্প নাই। তো সুতরাং যদি রাখাইন থেকে কাউকে ভাগতে হয়, তার জায়গা দুইটা, একটা বঙ্গোপসাগর আর একটা হচ্ছে বাংলাদেশ। সুতরাং ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশ হতে পারে রাখাইনের সবচেয়ে কাছের, সবচেয়ে শক্তিশালী এবং যেভাবে ব্যাখ্যা করেন বন্ধু। তাহলে এখন এমন একটা জায়গা আসছে যে আরাকান আর্মি যদি স্বাধীন হয় এবং সামনে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ যদি কোনো প্রশ্ন ওঠে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আরাকান আর্মি বা ইউনাইটেড লিগ অফ আরাকান। এখানে জান্তা সরকারের কোনো প্রভাব নাই এবং একদিন স্বাধীন হবেই। এমন একটা জায়গায় আমরা এখন যদি চিন্তা করি যে কিভাবে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। চীনের জন্য যেমন মায়ানমার এটার কূটনৈতিক দরজা, তেমন রাখাইনের জন্য বাংলাদেশ হলো তার কূটনৈতিক দরজা। আমি এক কথায় বলে দিলাম, যদি বাংলাদেশের সাথে রাখাইনের, আরাকানের সম্পর্ক না থাকে, তাহলে এটা একটা দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, ল্যান্ডলক হয়ে যাবে, খুব বিপদে পড়ে যাবে। তো সুতরাং এই রকম একটা জায়গায় আমরা এখন দেখব যে মানে সুবর্ণ সুযোগটা কি আসছে। সবচেয়ে বড় যেটা সুযোগ আমি মনে করি সেটা হলো চীনের যে করিডোরের প্রস্তাব। চীন যে প্রস্তাবটা দিয়েছে, আমি বেল্ট অ্যান্ড রোডের কথা বলেছি, এটা কিন্তু সি জিনপিংয়ের মানে তার পুরা পলিটিক্যাল ক্যারিয়ারে সবচেয়ে ফেইলিং প্রজেক্ট, ব্যর্থ প্রজেক্ট। সুতরাং সব জায়গায় যখন আমি 2016 সালে চীনে 1 বছর এনডিইউতে যখন ট্রেনিং করি, প্রশিক্ষণ, তখন এটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছিল এবং তখন বলতেছিল যে 1-2 তে আমরা সব করে ফেলবো, পাকিস্তান তো হয়ে গেছে, তারপরে অন্যান্য ইউরোপের গুলো বলছে, কিন্তু আসলে কোনটাই সফল করতে পারে নাই। সো এইরকম একটা জায়গায় ডেডলক অবস্থায় চীন মরিয়া হয়ে এই করিডোরটাকে এস্টাবলিশ করতে আগ্রহী। এখন যখনই আপনি করিডোর এস্টাবলিশ করতে আসবেন, তখনই প্রশ্ন আসবে আরাকান আর্মির দখলকৃত যে জায়গাটা, এটা মান্দালা হয়ে, মংদু হয়ে, বুথিডং হয়ে, মংদু হয়ে তারপরে বাংলাদেশে প্রবেশ করতে হবে। তার মানে কি, এই করিডোর এস্টাবলিশ করার জন্য সর্বপ্রথম যার সমর্থন দরকার সেটা হচ্ছে আরাকান আর্মি। এবং সার্বিকভাবে পৃথিবীতে যত দেশ আছে, শুধুমাত্র আরাকান মানে চীনে পারে মিয়ানমারকে এটাতে প্রভাবিত করার জন্য, অন্য কোনো দেশ পারবে না, জিরো। অন্য দেশের যদি সক্ষমতা 2% হয়, তাহলে কিন্তু চীনের হবে 98%, এরকম একটা অবস্থায় গেছে। এখন আসেন ভারতের বিষয়। ভারতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে প্রদেশটা আছে, এখন আরাকান আর্মি যেটা করেছে, পুরো রাখাইন তো দখলে নিয়েছে, এবং এর পরে যে গুরুত্বপূর্ণ শান প্রদেশ, যেখানে পালাতোয়া নামে যে বন্দরটা আছে, সেটা পর্যন্ত দখলে নিয়েছে। এটা কিন্তু রাখাইনের মানে আরাকানের বাইরে, তারপরে এটা দখলে নিয়েছে। তার মানে যখনই আপনার চীনকে মিয়ানমারে ঢুকতে হবে, আরাকান আর্মির অনুমতি ছাড়া পারবে না। সুতরাং এটা একটা তাদের জন্য বড় ধরনের সমস্যা। এখন আসি যে ভারত আটকে আছে মিয়ানমারের কাছে, যেমন মাল্টি মডেল প্রজেক্ট নিয়ে। এই মাল্টি মডেল প্রজেক্ট পুরাটাই হচ্ছে রাখাইনের ভিতর দিয়ে, যেটা আপনার পালাতোয়া, কালাতোয়া, জরিনপুর দিয়ে আইজল পর্যন্ত গেছে। মানে এখানেও দেখেন, যদি কালাদান মাল্টি মডেল প্রজেক্টটাকে আপনার সফল করতে হয়,
তখনও আরাকান আর্মির সমর্থন লাগবে ভারতের। এ বাদে আরেকটা প্রবলেম আছে। এখন আসেন ইউএস এর প্রবলেমটা কি। ইউএসএ এই যে আপনার এই জায়গাগুলি যেমন সেভেন সিস্টার্সে মেঘালয় 71% খ্রিস্টান, মিজোরামে 87% খ্রিস্টান, নাগাল্যান্ডে 88% খ্রিস্টান, চীনে হচ্ছে গিয়ে চীন প্রদেশে হচ্ছে গিয়ে আপনার 16%, মণিপুর 41%। তার মানে এই জায়গা 60-70% হচ্ছে খ্রিস্টান। সো এই এই পুরা এলাকাটা নিয়ে ভারতের এবং মিয়ানমারের প্রায় 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে জো রাষ্ট্র নামে একটি খ্রিস্টান রাষ্ট্র করার একটা আলোচনা চলছে। এবং এটা নিয়ে ওখানে যারা জো রিইউনিফিকেশন একটা কমিটি আছে, সংগঠন আছে, তারা কাজ করছে। ইউএস এর ইন্টারেস্টটা এখানে, যদি কোনোভাবে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র এস্টাবলিশ করা যায়। ইউএস এর দ্বিতীয় যে কনসার্ন সেটা হচ্ছে যদি মিয়ানমার একত্রিতভাবে তাহলে তার কর্তৃত্বের কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে। এখানে হচ্ছে ওই যে দুই সমুদ্র যে বিষয়টা। এখন এর একটা অবস্থাতে মিয়ানমার যখন বাংলাদেশকে চীন প্রস্তাব দিল, তাহলে এখন আমরা দেখব যে কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আমরা প্রায়শ গত কয়েক বছর ধরে আমরা আসিয়ানের দ্বারে দ্বারে গেছি, মালয়েশিয়ার কাছে গেছি, ইন্দোর কাছে গেছি। কেন গেছি? এই জন্য যে আমাদেরকে যেন আসিয়ানের মেম্বার করা হয়, আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। আপনাকে আমি জানাতে চাই মাসুদ ভাই, গত 60 বছরে আসিয়ান দেশভুক্ত 10টি সদস্য যে তার একটি সমাধান, দ্বিপাক্ষিক সমস্যার সমাধান আসিয়ান করতে পারেনি। আর আপনি নিশ্চিত থাকেন আসিয়ান কোনোভাবে বাংলাদেশের মতো উটকো একটি সমস্যা, রোহিঙ্গা সমস্যা নিয়ে কোনোভাবে বাংলাদেশকে গ্রহণ করতে চাইবে না। দ্বিতীয় বিষয় হলো, যখন রোহিঙ্গা ইনফ্লাক্সটা হলো, তখন কিন্তু বাংলাদেশের কাছে কেউ এসে দাঁড়ায়নি, ভারত বলেন, চীন বলেন। সুতরাং আমরা যার কাছে যাই না কেন, এটা শুধুমাত্র বাক্যের অপলাপ বা অরণ্যের রোদন ছাড়া কিছুই হবে না। একইভাবে আপনাকে বলতে চাই, চীনের স্ট্র্যাটেজি, চীন কিন্তু যে কোনো দেশের রাষ্ট্রীয় যখন সম্পর্ক আসে তখন ব্যালেন্স শিট নিয়ে বসে। চীন যতটা না জান্তা সরকারকে সহযোগিতা করে, সমভাবে তার বিদ্রোহীদেরকেও সহায়তা করে, যার কাছে অস্ত্র বিক্রি করলে তার লাভ বেশি হয়। এবং আপনি জানেন এর মধ্যে যে চীনের যে পাশাপাশি দেশগুলি আছে, শান এবং চীন, এই কাচিন, এই এলাকাগুলিতে রেয়ার আর্থ মেটাল আছে, অনেক দামি দামি মেটাল, যেটা অস্ত্র শস্ত্র বা ইলেকট্রনিক্স এর জন্য ব্যবহার হয়। এটার কিন্তু বড় সাপ্লায়ার মিয়ানমার। এবং এইটার সংগ্রহ করার জন্য চীন বিদ্রোহীদের সাথেও আঘাত করতে বাধ্য হয়েছে। তা সুতরাং আমি একটা আপনাকে ওভারঅল পিকচার দিতে চাইলাম যে কিভাবে ভারতের স্বার্থ এখানে জড়িত, কিভাবে চীনের স্বার্থে জড়িত, এবং কিভাবে এখন জান্তা সরকার বা মিয়ানমার সরকার ব্যর্থ হয়েছে। তারা কোনোভাবে আর রাখাইনকে ধরে রাখতে পারবে না। এখন এইরকম একটা জায়গায় যদি আমরা নেগোসিয়েশন টেকনিকের সবচেয়ে বড় জিনিস কি? সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেক পক্ষের কিছু কমন প্রবলেম থাকে। এই প্রবলেম গুলাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যার সমাধানে পৌঁছতে পারে। আপনি কি এই পর্যন্ত আমাকে আমাকে ওই সমাধানটা আপনি আগামী একটু ছোট করে বলেন, আমার সময় শেষ হয়ে গিয়েছে। যদি আপনি আমাকে আগামী 2-3 মিনিটের মধ্যে সমাধানটা দিতে পারেন না, আচ্ছা, আপনার প্রস্তাবটা আমি আমি এখন এইটাতে যাচ্ছি। আমি যেটা ধারণা, আমার একটা ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানে একটা জিনিস আসছে যে আমরা যদি একটা কমন প্রবলেমকে সবাইকে অ্যাড্রেস করাতে পারি, সবাইকে সম অধিকারের প্রশ্ন আনতে পারি, তবে একটা সমাধান আসতে পারে। সেটা হচ্ছে, যদি আমরা সিতুয়েকে, রাখাইনের রাজধানীকে আন্তর্জাতিক সিটি, ফ্রি সিটি, ইন্টারন্যাশনাল সিটি, উন্মুক্ত সিটি, যে কোনো নামে হোক না কেন, একটা যদি ব্র্যান্ডিং করতে পারি, তাহলে হবে কি, এখানে মিয়ানমার সরকার তার যে অর্থনৈতিক সুবিধা সেটা এক্সপ্লোর করতে পারলো, চীন কায়াকপুর মাধ্যমে তার পাইপলাইন দিয়ে যে অর্থনীতি সেটাকে সচল রাখতে পারলো, ভারত এই শীতে সমুদ্র বন্দর দিয়ে মাল্টি মডাল সহ তার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পারলো। একইভাবে এখানে যে উপার্জন হবে তার একাংশ যদি আরাকান আর্মিকে দেয়া হয়, তারা বলবে যে ঠিক আছে, আমরা তাহলে খেয়ে পরে বাঁচি বা আমরা স্বাধীনতার চিন্তা ভাবনা করি। এইরকম, কারণ কোন অবস্থাতে আরাকান আর্মি এটা দখল নিতে পারবে না। এখন এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা প্লে করতে পারে বাংলাদেশ। বাংলাদেশের এখন উচিত হবে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করা। এটা আমি অনেকবার বলেছি। 1.5 ট্র্যাক মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু রিবেল। এখানে তো আরাকান আর্মি এখন রিবেল, তাদের সাথে আলোচনা, গভর্নমেন্ট টু এনজিও, আইএনজিও ইত্যাদি ইত্যাদি। সুতরাং বাংলাদেশ এক্ষেত্রে দিন আনি দিন খাই ডিপ্লোমেসিতে কাজ করলে লাভ হবে না। এখানে একটা স্ট্রং একটা ডিপ্লোম্যাটিক ম্যানুভার করতে হবে। এবং এই প্রতিনিধি এই প্রস্তাব নিতে, ঠিক আছে ভাই, এই এখন যেহেতু সব দেশ তোমরা কেউই ছাড়তে চাচ্ছ না, আবার আরাকান আর্মি দখল করতে পারছো না, সুতরাং
রাখায় মানে সিতুয়েকে আমরা আন্তর্জাতিক একটা নগরী করে একটা ফ্রি টাউন করে সবার স্বার্থ আমরা রক্ষা করতে চাই। বাংলাদেশ এই ভূমিকাটা নিলে আমার দৃঢ় বিশ্বাস যে প্রত্যেকটা দেশ অ্যাটলিস্ট সেকেন্ড থট দিতে হবে। তো সুতরাং আপনি এখানে একটা কমিটি করবেন, মিটিং করবেন, সেমিনার করবেন, কোনো কাজ হবে না। এই প্রত্যেকটা দেশ ইউএসএ থেকে শুরু করে চীন, ভারত, মিয়ানমার, মানে রেগুলারলি রুটিন প্রত্যেক মাসে দরকার ভিজিট করতে হবে, যে এই প্রশ্নগুলি তাদের সামনে তুলে ধরতে হবে। আমার মনে হয় এইভাবে যদি আগানো যায়, আন্তর্জাতিক বা ফ্রি সিটি করে, উন্মুক্ত সিটি করে সিটুয়েকে, তাহলে একটা সমাধান আসার আমি সম্ভাবনা দেখি। অ্যাটলিস্ট এই পর্যন্ত আমি জানি না আপনি কোনো মডেল বা সমস্যার সমাধান, এবং সবকিছুর মূলে একটাই শর্ত, যে তোমাদেরকে ফেরত নিতে হবে। যদি আরাকান আর্মিকে এই শর্ত দেয় যে তোমাদের জন্য আমরা এটা আদায় করে দেব, বিনিময়ে রোহিঙ্গাদের তোমাদেরকে ফেরত নিতে হবে, এই শর্তে যদি রাজি না হয় তাহলে আমাদের আলোচনা করার সুযোগ নেই। এই শর্তে চীনও আগ্রহী হবে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য, ভারতও আগ্রহী হবে, মিয়ানমার সরকারও আশা করছি আগ্রহী হবে। না, আমি আমার কি কথা আপনাকে যদি বাংলাদেশের প্রস্তাবটা দেয়, আমার তো মনে হয় যে সবচেয়ে প্রথমে বাগড়াটা, কারণ মিয়ানমার কি চাইবে যে আমরা বাংলাদেশ আরাকান আর্মিকে অথবা এই রাখাইন যে রাজ্যটা, এদেরকে আরাকান রাজ্যটাকে আমরা যদি রিকগনাইজ করি আর কি, তাহলে এটা কি মিয়ানমার গভর্নমেন্ট এতে রাজি হবে? না, মিয়ানমার গভর্নমেন্ট তো রাজি হবে না, কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের কাছে খুব একটা অপশন নাই তো। বাকিগুলো যেমন কন্ট্রোল করতে পেরেছে, রাখাইনকে সে পারছে না, তো 90% দখলে আছে। আর সবচেয়ে বড় কথা, মনস্তাত্ত্বিক ভাবে মানে আহ, জান্তা সরকার এটা একসেপ্ট করে নিয়েছে, বিকজ তারা আর কোনোদিনে এটার দখল নিতে পারবে না। সুতরাং এইরকম একটা জায়গায় ঝামেলায় না গিয়ে যদি একটা সমঝোতার মাধ্যমে আমার স্বার্থটাকে রক্ষা করতে পারি, তাহলে সবাই হয়তো বিবেচনা, মানে মায়ানমার জান্তা সরকার চেষ্টা করতে তো অসুবিধা নাই, এই প্রস্তাব দিতে তো কোনো অসুবিধা নাই। এবং বাংলাদেশ যদি এখানে তো থার্ড পার্টি হিসেবে প্রস্তাবটা দিচ্ছে, এখানে দোষের কিছু নাই। আপনি কি আজকে জান্তা সরকারের সাথে সম্পর্ক রেখে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবেন? উত্তর শূন্য। আপনি শুধুমাত্র চীনের সাথে পারবেন, চীন কোনোদিন এটা আপনার করবে না। চীন নিজেও চায় না জান্তা সরকার এবং বিদ্রোহী সরকার কেউই, সবাই যেন দুর্বল থাকে এবং তার অনুগত থাকে। সুতরাং আপনি হিসাব করে দেখেন, সবারই কিন্তু কিছু না কিছু স্বার্থ এই সিতুয়েতে আছে, এবং এই স্বার্থ যদি তারা রক্ষা করতে পারে তাহলে একটা ইতিবাচক ব্যাপার দেয়। এবং এখানে খুব স্ট্রং ডিপ্লোম্যাটিক রোল প্লে করতে হবে, খুবই শক্তিশালী। এখানে আমার মনে হয় একটা বিশেষ একটা কমিশন করা দরকার হোক, বিশেষ একটা কমিটি, এবং সেই কমিটির শাটেল ডিপ্লোমেসি, মানে মাসে দরকার একবার করে প্রত্যেকটা দেশে যে একটা না একটা জায়গায় আলোচনায় বসলে কিছু না কিছু তো প্রোগ্রেস হবে। আপনি দেখুন, খেয়াল করে, এতদিন ধরে এই সমস্যাটা আছে, কেউ কোনো সমস্যার সমাধানের ব্যাপারে আপনি দেখেছেন কোনো সমাধান বা কোনো প্রস্তাব, কোনো আলোচনা, কোনো দর্শন? সেখানে আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে কাজ করতে পারলে আমাদের দেশের জন্য বড় একটা রিলিফ হবে। যদি তারা রোহিঙ্গাতে ফেরত নিতে না চায়, তাহলে আমাদের এসব কোনো আলোচনা করে লাভ নেই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আপনি একটু লম্বা হলো, কিন্তু আমার মনে হয় যে এই লম্বা আলোচনাটা সবার একবার একটু মন দিয়ে শোনা দরকার। কারণ আপনি যে কথাগুলি বললেন, যে প্রস্তাবগুলি দিলেন, এবং তার চেয়ে বড় কথা যেভাবে আপনি ব্যাখ্যা করলেন ডিটেলস সিনারিওটা, আমার হয় যে যারা এটার সমাধান চান তাদের এই পুরো দৃশ্যপটটা তাদের চোখের সামনে থাকা দরকার। এবং যদি এটা অগ্রসর না, কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের তো অন্য কোনো লক্ষ্য নেই, আমাদের লক্ষ্য একটা, সেটা হলো রোহিঙ্গাদেরকে ওদের ভূখণ্ডে, ওদের মাতৃভূমিতে ফেরত পাঠানো। এবং সেটা পাঠাতে হলে আরাকান আর্মির সম্মতি ছাড়া পাঠাতে আমরা পারবো না। এবং সেক্ষেত্রে আরাকান আর্মির সঙ্গে যদি আমরা একটা আলোচনার দ্বার উন্মুক্ত করতে পারি, যার সঙ্গে নাকি ভারত, মিয়ানমার, চীন সবাই জড়িত হবে, তাহলে আমাদের জন্য, আমরা মনে করি যে এই সমস্যার হাত থেকে বাঁচার একটা সুযোগ তৈরি হবে। আপনার এই প্রস্তাবটা থাকলো, আমরা আশা করব। 3 দিন আগে তারা একটা মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্যটা করেছেন ওনারা যে রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রশ্নে ভারতের যে একটা সাপ্তাহিক সংবাদ সম্মেলন ছিল ওদের রাষ্ট্রের সরকারের, সেখানে ওদের যে মুখপাত্র আছে মিস্টার রণধীর জয়সওয়াল, এই জয়সওয়ালকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে যে শেখ হাসিনার ইন্টারভিউ সম্পর্কে আপনাদের কি মন্তব্য। উনি তার জবাবে বলেছেন স্পষ্ট করে, আমি যদি কোট আনকোট আপনাদেরকে পড়ে শোনাই, উনি বলেছিলেন যে এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
যে কোনো প্রত্যর্পণের বিষয় মূলত একটি আইনি বিষয় এবং এই ক্ষেত্রটিতেও আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি বুঝলেন? আমি তেমন কিছু বুঝিনি, আমার ধারণা আপনারাও বুঝেননি। বুঝেননি এই কারণে এটা হলো কূটনীতির ভাষা। কূটনীতিকরা এমনভাবে কথা বলেন যে কথার এদিকেও অর্থ হয় ওদিকেও অর্থ হয়। পরবর্তী সময়ে যখন তাকে জিজ্ঞাসা করে ভাই এটা আপনি কী বললেন, সে তার সুবিধা অনুযায়ী একটা ব্যাখ্যা দিয়ে দেয়। এটা কূটনীতিক ভাষা। এটা হওয়া উচিত অথবা এটা হতে পারে, আমরা আমাদের নীতি থেকে সরিয়ে নিই। নীতিটা কি তা বলে না, আমরা আমাদের নীতি থেকে সরিয়ে নিই, আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তা আইনি ব্যবস্থাটা কি, বিচারিক ব্যবস্থাটা কি, তা কেউ জানে না, কিন্তু সেটা আবার এক একবার সময় এক এক রকম ব্যাখ্যা হয়। আচ্ছা ঠিক আছে, এটা 14 তারিখের বক্তব্য। সর্বশেষ ওরা করে কি, ওদের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় আছে প্রতি 2 সপ্তাহ পর পর পাক্ষিক একটা প্রেস ব্রিফিং করে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। সেখানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা থাকে। সেরকম একটা ব্রিফিং হয়েছে, দ্বিসাপ্তাহিক ব্রিফিং যেটাকে বলে, ব্রিফিং হয়েছে আজকে, মানে আজকে 17 জুলাই। সেই ব্রিফিংয়ে তাকে আবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে শেখ হাসিনার ব্যাপারটা আপনারা কী করছেন অথবা কী করবেন। এবার উনি কী বলেছেন? একই কথা বলেছেন। এবার উনি বলেছেন যে বাংলাদেশের পাঠানো যে প্রত্যর্পণ অনুরোধ আছে, বাংলাদেশে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে তারা ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তারা একটা চিঠি লিখেছেন যে আপনারা শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত পাঠান। এবং সেই অনুরোধের ব্যাপারটা উনি বলেছেন যে বাংলাদেশের যে চিঠিটি তাদেরকে পাঠিয়েছে সেই অনুরোধের ব্যাপারে ভারত সংশ্লিষ্ট আইনি কাঠামো ও দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আইনি বাধ্যবাধকতা মাথায় রেখে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। মানে তারা এখনও সেটা পর্যালোচনা করছে, পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। তার মানে কিছুই বুঝলাম না। তারা কি নিজেরা পাঠাবেন ধরে বেঁধে? তারা কি বাংলাদেশের অনুরোধকে অনার করবেন? অথবা তারা কি শেখ হাসিনার যে ইচ্ছা সেই ইচ্ছাকে সম্মান দেখে ওনাকে ছেড়ে দিবেন? কারণ প্রত্যর্পণ চুক্তিটা কখন হয় ভেবে দেখুন একবার। ধরেন আমাদের কোনো একজন ব্যক্তি ওদের এখানে গ্রেফতার হয়ে গেল, আমাদের কোনো একজন আসামি হতে পারে অথবা আমাদের কোনো অপরাধী হতে পারে, বেআইনিভাবে ওখানে প্রবেশ করেছে, তাকে ওনারা গ্রেপ্তার করলেন। সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে আমাদের সরকারের যে চাহিদা অনুযায়ী এক ধরনের এটা হলো প্রত্যর্পণের ধারা। তো শেখ হাসিনা কি গ্রেপ্তার হয়েছেন? শেখ হাসিনা তো গ্রেপ্তার হননি। শেখ হাসিনা যখন ভারতের মাটিতে নেমেছেন তখন তো ভারতীয় সরকার ওনাকে অভ্যর্থনা দিয়েছেন, ওনাকে গ্রহণ করেছেন সম্মানের সাথে। কাজে শেখ হাসিনা তো কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তি নন। ব্যাপারগুলো খেয়াল করেন। কাজে তার সঙ্গে প্রত্যর্পণ চুক্তিটা কীভাবে হবে? তবে দেখেন আমি আরেকটা কথা বলি, আমাদের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তিটা আছে, একটা চুক্তি আছে, কিন্তু সেই চুক্তিতে কিন্তু একটা ধারা আছে। ধারাটা হলো এরকম যে যদি যাদের কাছে ওই ব্যক্তি আটক আছে তারা যদি মনে করে যে এই ব্যক্তিকে ফেরত পাঠালে নিজ দেশে অথবা ওই দেশের সরকারের চাহিদা অনুযায়ী যদি ফেরত পাঠায় তাহলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। যদি তারা মনে করে, প্রমাণ করার কোনো ব্যাপার নাই, কিন্তু যদি তারা মনে করে তাহলে তারা এই চুক্তির এই ধারা অনুযায়ী তাকে নাও পাঠাতে পারে। তার মানে ওনাকে বাংলাদেশ চেয়েছে, তার মানে তারা পাঠাতে বাধ্য, বিষয়টা কিন্তু সেরকম নয়, তারা নাও পাঠাতে পারে। আমরা যদি শুরুর থেকে খেয়াল করি, একদম শুরুর থেকে, যে ভারত শেখ হাসিনার ব্যাপারে এই যাবৎকালে কে কে প্রতিক্রিয়া দিয়েছে একটু আমাদের জেনে রাখা ভালো। 2024-এর 5ই অগাস্ট শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন। আবার মনে করুন, ওনাকে আমরা বলছি, অনেকে বলছে পালিয়ে গিয়েছিলেন, অনেকে বলছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাস্তবতাটা আরেকবার আমি আপনাদেরকে ক্লিয়ার করি। উনি নিজে হেঁটে গিয়েছেন, যে হেলিকপ্টারে উঠেছেন, ওনাকে কেউ চ্যাংদোলা করে নিয়ে যায় না। কিন্তু তার মানে ওইটুক দেখে মনে হতে পারে উনি যাচ্ছেন স্বেচ্ছায়। তারপর হলো
উনি কেন যাচ্ছেন এটা কিন্তু আমরা জানি না, ওনাকে কি বলা হয়েছিল তাও আমি জানি না। শেখ হাসিনা নাকি কার সঙ্গে বলেছেন শুনলাম আমি এর মধ্যে, যে ওনাকে নাকি বলা হয়েছিল আপনাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না একটি সত্য মিথ্যা, তো যাই হোক উনি গিয়েছেন, প্লেনে উঠেছেন। সেই প্লেনটা কে চালিয়েছে? বাংলাদেশের সেনাবাহিনীরই অথবা বিমান বাহিনীর অথবা সশস্ত্র বাহিনীর কোনো একজন পাইলট চালিয়েছে। তো উনি যদি চালান তাহলে শেখ হাসিনাকে উনি বলেছেন আর ওনারা তার অর্ডার ফলো করেছেন? যে লোক পালিয়ে যায় তার অর্ডার কি তখন সেনাবাহিনী ফলো করে? তাহলে ওনাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কোথায় নিয়ে গেল? দেশের বাইরে নিয়ে গেল। আমাদের দেশের আকাশসীমা পার হয়ে অন্য দেশের আকাশসীমায় আমাদের হেলিকপ্টার গেল। কেন গেল? আমি প্রশ্নগুলি করছি কিন্তু কেবল, আপনারাও এই প্রশ্নগুলো বারবার উচ্চারণ করবেন, তাহলে হয়তো একটা সমাধান পাবেন। কেন গেল ওই দেশে? আমার হেলিকপ্টার, ওরা যদি ভিন দেশি হেলিকপ্টার হিসাব করে গুলি করতো তাহলে তো আমার হেলিকপ্টারটা মূল্যবান একটা জিনিস ধ্বংস হয়ে যেত, তাই না? শেখ হাসিনা ওরা খারাপ লোক বুঝলাম, কিন্তু হেলিকপ্টারটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের সম্পদ। তার মানে আপনারা আলাপ করে গেছেন, আপনারা যেখানে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছেন যে আমরা ওনাকে পাঠাচ্ছি। তাহলে উনি পালালেন নাকি আপনারা পাঠালেন? প্রশ্নগুলো খেয়াল করুন। আবার উনি এখানে গিয়েছেন কী হিসেবে গিয়েছেন? এই যে প্রশ্নগুলো এগুলি কিন্তু পরবর্তী সময় উঠবে। দেখুন 2024-এর অগাস্ট উনি গিয়েছেন এবং 2024-এর অগাস্টেই ভারতের পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উভয়ে কিন্তু বিবৃতি দিয়েছেন, ওনাদের সংসদেও একবার দিয়েছেন। এবং তখন তারা কী বলেছেন? তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তিনি অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে এবং জরুরি পরিস্থিতিতে ভারতে এসেছেন, এটা বলেছেন। তারপর আর কি বলেছিলেন আমি আপনাদের আবার পড়ে শোনাই। তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি নিয়ে মন্তব্য করা ভারতের জন্য সমীচীন নয়। তার মানে হলো শেখ হাসিনা কি করবেন কি করবেন না, টোটাল বিষয়টা ভারত দেখছে না, ওটা শেখ হাসিনা দেখবে। তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভারতের খোদ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন। তার মানে শেখ হাসিনার ভবিষ্যৎ বিষয়টা শেখ হাসিনার উপর। শেখ হাসিনা যদি বলেন যে আমি এখন চলে যাব, ভারত থেকে আটকাবে না, তো কারণ আটকাবে কেন? পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে ওনার সিদ্ধান্ত ওনার উপর। এবং তারপরে এটাও বলেছেন যে এটি নিয়ে মন্তব্য করা ভারতের জন্য সমীচীন নয়, ভারত কোনো মন্তব্যই করবে না। এবং পরবর্তী সময়ে যখন বাংলাদেশের পক্ষ থেকে 2024-এর নভেম্বরের দিকে যখন নাকি বাংলাদেশের পক্ষ থেকে তাদের কাছে একটা চিঠি লেখা হলো যে ওনাকে আপনারা ফেরত পাঠান, একটা আনুষ্ঠানিক চিঠি, যেটাকে নাকি কূটনীতির ভাষায় বলা হয় নোট ভার্বাল, এরকম একটা চিঠি বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। তখন এই রণধীর জয়সওয়াল উনি বলেছিলেন, প্রথম চিঠিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমরা অনুরোধটি পেয়েছি, মানে ভারত বাংলাদেশ থেকে অনুরোধটা পাইছে এবং এটি আমাদের অভ্যন্তরীণ বিচারিক ও আইনি প্রক্রিয়ার অধীনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এটা কবে বলছেন? 2024-এর শেষ দিকে, নভেম্বরের পরে, ডিসেম্বরের ফার্স্ট উইকে। তাহলে তারা কিন্তু তখন থেকে আইনি পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তার 2 বছর পরে এখন যখন তাকে জিজ্ঞাসা করা হয় উনি একই কথা বলেন যে পুঙ্খানুপুঙ্খভাবে আইনি ব্যবস্থা করা হচ্ছে, আইনিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে কীভাবে ফেরত পাঠানো যায় অথবা কীভাবে যায় না। আর ওনাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পুরো বিষয়টা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভর করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এদিকে আমাদের নেতারা কিন্তু বলে বেড়াচ্ছেন, যেমন আমাদের এনসিপির নেতা উনি তো বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠালে পরে তার কোনো আপিলের সুযোগ নাই, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। উনি ওনার মতো করে বলেছেন, কারণ একটা মামলায় তো না মৃত্যুদণ্ড হয়েছে, ওই মামলা আপিলের জন্য 30 দিনের সময় ছিল, 30 দিনের সময় পার হয়ে গেছে, কিন্তু আপিল উনি ওনার পক্ষ থেকে করেও নাই, কাজে মৃত্যুদণ্ড হয়ে যাবে। এটা উনার যেটা বক্তব্য, এই বক্তব্যটাও আমি মনে করি যে আইন অনুযায়ী ঠিকই আছে। শামা ওবায়েদ আমাদের যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন।
উনি ওনার কূটনৈতিক ভাষায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যেভাবে বলা দরকার সেভাবেই বলেছেন। তাহলে আসলে হবেটা কি, এটা আমরা কেউ জানি না। আবার শেখ হাসিনা একটা আলটিমেটামও দিয়েছে, ডিসেম্বর, উনি একটা তারিখ ঘোষণা করেছেন যে ডিসেম্বরে উনি ফেরত আসবেন। আসলে কি হবে, না আসলে কি হবে, ওনার আশাকে কেন্দ্র করে কার মধ্যে কি প্রতিক্রিয়া। এর মাঝখানে আরেকটা ভিডিও দেখলাম, সেখানে উনি একই কথা, ভিডিও ঠিক না, অডিও রেকর্ড শুনলাম, সেখানে উনি একই কথা বলেছেন, দলের লোকজন নিয়ে উনি আসছেন। কি হবে আসলে ব্যাপারটা নিয়ে আমরা কেউ জানি না। তবে আমি আজকে ওনার আসলে পরে ওনার রাজনীতির কি ভবিষ্যৎ হবে, এবং যেভাবে নাহিদ ইসলাম বলছেন যে আসবে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যে ফাঁসিতে ঝুলাই দিবে, বিষয়টা কি এতই সহজ কিনা সেটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার না। কারণ এই দেশের নাহিদ ইসলাম হয়তো ওনার দলের শক্তির সঙ্গে তুলনা করে চিন্তা করেছেন যে আমার সঙ্গে যারা জড়িত ছিল, আমার ধারণা এদের একটা বড় অংশ মানে কি, ধরেন আমাদের এখানে যেটা হয় ইন্টারমিডিয়েট পাস করতে করতে কিন্তু 18ই হয়ে যায়, 18 একটু হয়তো 18-19 এরকম, বড় জোর 19-এর মধ্যে সবাই ইন্টারমিডিয়েট পাস করে যায়। আমাদের আমলেও তাই ছিল, আমাদের আরও একটু আগে হতো। তো এরা সবাই শিশুই কিন্তু আমি ধরবো। এই শিশুদের যে ভোগান্তির শিকার হতে হয়েছে এর জন্য শিক্ষামন্ত্রীকে সবাই দায়ী করছেন, আমিও করেছি। আমিও মনে করি উনি কাজটা অন্যায় করেছেন, উনি ভুল করেছেন, উনি অযোগ্যতার পরিচয় দিয়েছেন, সবই আমি বলছি। এবং তারপর উনি আবার সেটা ভুল স্বীকারও করেছেন, সরিও বলেছেন, সবই ঠিক আছে। কিন্তু এই শিশুরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়, তাকে পদত্যাগ করতেই হবে। আন্দোলন এখন স্থিমিত হয়ে গেছে, কিন্তু আমরা এই আন্দোলন চলাকালে কি দেখলাম এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আজকে। কারণ আমি মনে করি এই আলোচনাটা আমাদের সমাজের জন্য, আমাদের অভিভাবকদের জন্য, এই শিশুদের যারা অভিভাবক তাদের জন্য খুব জরুরি। আপনাকে বুঝতে হবে আপনার ঘরের যে শিশুটা আছে রাস্তায় গেলে তার আচরণটা কি হয়, এটা আপনাকে বুঝতে হবে। কারণ না বুঝলে রাস্তার লোকের যারা পথচারী, ধর আমরা রাস্তায় পথচারী, আমাদের যতটা না ক্ষতি হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতির শিকার আপনি হবেন। দেখুন, আমি কয়েকজন শিশুর কিছু কাণ্ড কারখানা আপনাদেরকে একটু দেখাতে চাই। খুব ছোট ছোট ভিডিও, আমি সাধারণত ভিডিও দেখাই না, কিন্তু এই ভিডিওগুলো দেখাচ্ছি এই কারণে যে এগুলো সাধারণ মানুষের ভিডিও তুলেছে, কোনো প্রফেশনাল লোকের তোলা না। হয়তো রাস্তা দিয়ে কেউ যাচ্ছিল, উনি দেখেছেন, নিজের মোবাইলে একটু ভিডিও তুলেছেন, এটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি। আমি ছোট 10 সেকেন্ড করে আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাবো। প্রথম যে ভিডিওটা আপনারা দেখবেন সেখানে আপনারা দেখেন যে একজন লোক মোটর বাইক নিয়ে যাচ্ছেন, এই ঘটনাটা শাহবাগ এলাকায়, এবং ওইখানে ওনারা ব্লকেট দিয়েছিল স্টুডেন্টরা, এবং স্টুডেন্টদের ব্লকেটের এখানে উনি যাচ্ছিলেন। এই জন্য ওনার প্রথমে থামানো হয়েছে, পরে ওনার কাছ থেকে চাবিটা নিয়ে নেওয়া হয়েছে ওনার গাড়ি থেকে। এবং ওই ভদ্রলোক বারবার বলছিলেন যে তোমরা আমার চাবি কেন নিচ্ছ, এবং যে নিচ্ছে সে চাবি নিয়ে চলে যাচ্ছে। এই যে ঘটনাটা ভাবুন, একটা শিশু সে এরকম করতে পারে। এই ভদ্রলোকের মোটর সাইকেলের চাবিটা যদি সে নিয়ে নেয় তাকে তো খুঁজে পাবে না ভিড়ের মধ্যে, সে কে নিল সে জানলো না। ওই লোকটা যে মোটর সাইকেল চালক যিনি আছেন ওনার ভোগান্তিটা কোন পর্যায়ে হয়েছিল শেষ পর্যন্ত আমরা জানি না। ওনার কী অপরাধ বলুন তো? আপনার শিশু যে কাজটা করলো, এই শিশুর একজন পিতা আছেন, এই শিশুর একজন মাতা আছেন, এই শিশুর একটা পরিবার আছে। আপনারা ভাবুন, আপনার এই শিশুর এই চেহারা কি আপনারা আগে দেখেছেন? এবং তারও চেয়ে প্রয়োজনীয় কথা হলো, এই চেহারাটা এরকম একটা আচরণ করাটা কি জরুরি ছিল, প্রয়োজনীয় ছিল? কি বলবেন তাকে আপনারা? দ্বিতীয় যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা হলো খুবই আলোচিত একটা ভিডিও। সেটা হলো যে আপনি দেখেন, ওই যে আলোচনার জন্য একজন স্টুডেন্ট ভেতরে গিয়েছিল এবং বেরিয়ে এসে সে বলল যে 12 কোটি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সে ভেতরে গিয়েছিল, তার সঙ্গে ঠিক ব্যবহারটা করা হয়নি, তাকে গুরুত্ব দেওয়া হয়নি,
এর জবাব ওদেরকে দিতে হবে, যদি দিতে না পারেন তাহলে তার খবর আছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, হুমকি। এর চেহারা দেখে কিন্তু শিশুর প্রতি মনে হয়, খুবই কোমল চেহারা একটা, কিন্তু ওনার কথাগুলি শুনলে মাথা খারাপ হয়ে যায়। উনি কে? ওনার গায়ে দেখেন, গলায় দেখেন, ওনার গলায় যে স্কুলের যে কার্ডটা আছে সেখানে লেখা মাইলস্টোন স্কুল, তারপরে মাইলস্টোন স্কুলে সে পড়ে। এখন এই যে মাইলস্টোন স্কুলে পড়া যে স্টুডেন্ট, তিনি ওখানে যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে আলোচনা করতে গিয়েছিলেন এবং উনি খুব ক্ষিপ্ত হয়ে বিরক্ত হয়ে বের হয়ে এসেছেন। কিন্তু আজকে দেখলাম মাইলস্টোন স্কুল বলতেছে এই মেয়েটা তাদের স্কুলের একসময় স্টুডেন্ট ছিল, কিন্তু তার বিভিন্ন রকম বেপরোয়া আচরণের কারণে তাকে স্কুল থেকে তারা টিসি দিয়ে দিয়েছে, মানে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। উনি বর্তমানে আর ওই স্কুলের স্টুডেন্ট নন। তো যে মেয়েটা ওই স্কুলের স্টুডেন্ট না, সেই স্কুলের কার্ড সে কেন গলায় ঝুলিয়েছে? তার মানে সে যখন আলোচনা করতে গিয়েছে, সে একজন প্রতারক হিসেবে আলোচনা করতে গিয়েছে। নিজের যে পরিচয় সে আলোচনা করতে গিয়েছে, সেই পরিচয়টা তার জন্য কোনো ভ্যালিড পরিচয় নয়। উনি আদৌ স্টুডেন্ট কিনা অথবা থাকলে কোন স্কুলের স্টুডেন্ট তার কিছুই কেউ জানে না। কিন্তু উনি বিশাল নেত্রী এবং 12 কোটি স্টুডেন্টের প্রতিনিধি। এই শিশু জানেও না যে কতজন স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, সে 12 কোটি বলে ফেললো মুখস্থ। তো মাথা খারাপ হয়ে যায় এদের। আচ্ছা, এবার আরেকটা দেখাই। এটা আপনারা দয়া করে হাসবেন না, কারণ আমি এখন যে দাড়িওয়ালা লোকটাকে দেখাচ্ছি উনি শিশু, উনি ক্লাস 10-এ পড়েন, উনি ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিচ্ছেন না। উনি যাচ্ছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসে পড়েন? ওই যে আমি ক্লাস 10-এ পড়ি। তো আপনি এখানে এসেছেন কেন? তো আমার এখানে আসতে হবে, আমি সবার সঙ্গে, আমি আন্দোলনে আছি। কি আন্দোলনটা? আপনার সঙ্গে, আপনি কার সঙ্গে এসেছেন? আমি আমার ভাইয়ের সঙ্গে এসেছি। আপনার ভাই কিসে পড়ে? ও এবার মেট্রিক পরীক্ষা দিবে। তার মানে এই দাড়িওয়ালা শিশু ভদ্রলোক উনি ক্লাস 10-এ পড়েন, এসএসসি পরীক্ষাও দিবেন না, উনি তারও নিচে ক্লাস 10-এ পড়েন। তো ওনার বড় ভাই এসএসসি পরীক্ষা দিবেন, মেট্রিক পরীক্ষা দেবেন উনি বলেছেন। মেট্রিক তো অনেক আগের থেকেই নাই, ধরলাম মেট্রিক পরীক্ষা দেবেন। উনি জানেন না মেট্রিক এবং এসএসসির পার্থক্যটা কি। উনি এসেছেন এইচএসসি পরীক্ষার যে অনিয়ম হয়েছে তার আন্দোলনে যুক্ত হওয়ার জন্য, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি যে আন্দোলন করতে এসেছেন আপনি কি জানেন কী নিয়ে আন্দোলন? কি জানবো, উনি এটা পরে জানবেন। আচ্ছা, আরেকটা ভিডিও শেষ, এই ভিডিও আর দেখাবো না, এটি শেষ ভিডিও। এটা ছোট্ট একটা ভিডিও দেখুন। একজন বয়স্ক লোককে একটা ছেলে লাথি মারছে। বয়স্ক লোকটা কে তার পরিচয় আমি জানি না, হয়তো কেউ একজন হবেন, অথবা আন্দোলনের প্রতিবাদ করেছিলেন, অথবা রিক্সা চালাচ্ছেন, কিছু একটা হবেন। কিন্তু সে যেই হন না কেন, তাকে যে লাথিটা মারছে সে একটা স্কুল পড়ুয়া অথবা কলেজ পড়ুয়া স্টুডেন্ট। তার চেহারাটা দেখা যাচ্ছে না, কিন্তু তাকে আবার আরেকজন স্টুডেন্ট থামাচ্ছে, কিন্তু উনি মেরেই চলেছে, লাথি মারছে। কেন? আমাদের শিশুরা এত অসহিষ্ণু কেন? আমাদের শিশুরা কেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? কেন তারা উন্মত্তের মতো আচরণ করছে? কেন তারা মিথ্যা কথা বলছে? কেন মিথ্যাবাদীরা শিশুদের মধ্যে ঢুকে পড়ছে? কেন মতলববাজরা শিশুদের মধ্যে ঢুকে পড়ছে এবং যার দায় শিশুদের উপর বর্তাচ্ছে? রাজনীতি আছে এখানে? আমি বলবো অবশ্যই আছে। ওই যে দাড়িওয়ালা শিশু দেখলেন, তিনি সেই রাজনীতির একজন লোক। আমি নিশ্চিন্তভাবে বলতে পারি এই ভদ্রলোক আর যাই হোক ক্লাস 10-এ পড়ে না। আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না, আমি মনে করি উনি ক্লাস 10-এ পড়েন না। তো উনি এখানে কেন? ছোটোবেলায় একটা প্রবাদ শুনতাম আমরা, যে ওলট পালট করে দে মা, লুটে পুটে খাই। অথবা আরেকটা শুনতাম, ঘোলা জলে মাছ শিকার করা। এখন এখানে কিন্তু সেই জিনিসটাই হচ্ছে। একটা হইচই হবে, একটা অরাজকতা হবে, একটা ভাঙচুর হবে। এর মধ্যে কিছু লোক, কিছু বয়স্ক শিশু, কিছু মতলববাজ শিশুধারী নামধারী কিছু গুপ্ত লোক, এরা এই
লুটতরাজ, ভাঙচুর অথবা কিছু একটা করবে, অথবা সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করবে। এরা কারা? এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে আপনাকে আরও কোনো একটা ছুতা নাতায় কয়েকদিন পরে আরেকটা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে। একটা মনে রাখবেন একটা জিনিস, আইন কিন্তু কেউ ইচ্ছে এমনি এমনি মানে না। বিশৃঙ্খলা তৈরি যখন হয় তখন সেটা থামানোর জন্য কিছু আইন থাকে, সে আইনগুলো কেউ এমনি এমনি মানে না। পৃথিবীর সবাই যদি আইন এমনি এমনি মানত তাহলে তো আইন প্রয়োগকারী সংস্থারই দরকার হতো না। আইন মানাতে হয়। যখন আপনি আইন না মানাতে পারবেন তখন একসময় তখন সেটাকে মব বলা হয়, এবং একসময় এই মব আপনার উপর কিন্তু চলে আসবে। আমরা যখন একটা সুস্থ স্বাভাবিক সমাজের কথা বলি তখন সেই সমাজকে আমরা মনে করি যে সেই সমাজে যারা নাগরিক থাকবে তারা আইন মান্যকারী নাগরিক থাকবে। আর যদি কেউ কেউ আইন না মানে তাহলে যারা আইন মানে তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা অসহায় হয়ে পড়ে। আমি কিন্তু বলছি না একবারও যে শিক্ষামন্ত্রী যে কাজটা করেছেন, শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় যে কাজটা করেছেন, শিক্ষা মন্ত্রণালয় যে কাজ করেছেন, প্রশ্নপত্র ভুল করেছেন, দুর্যোগের মধ্যে পরীক্ষা দিতে স্টুডেন্টদেরকে বাধ্য করেছেন, এই সবগুলি ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু পাশাপাশি আমি এটাও বলবো, এই ন্যাক্কারজনক ঘটনার সুযোগ যারা নিচ্ছে, যারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে, এখনই করতে হবে। উনি সরি বলার পরে না সরি মানব না, পদত্যাগ তাকে করতে হবে। আচ্ছা ভাবুন তো, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, তাদের কি প্রশ্নপত্র ঠিক হয়ে যাবে? তাদের কি যারা ভিজেছিল তাদের জ্বরটা ভালো হয়ে যাবে? তা তো হবে না। তাহলে পদত্যাগ কোনো সমাধান নয়। কিন্তু আপনারা ক্ষুব্ধ হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, ওকে। এখন এই যে পদত্যাগের দাবিটা করেছেন আপনারা, এই দাবি নিয়ে যখন আপনি লেগে আছেন তখনই কিন্তু এই সমস্ত বিপজ্জনক শিশু আপনাদের মধ্যে ঢুকে পড়ছে। তখনই কিন্তু শিশুদের এই সমস্ত বিপজ্জনক আচরণ সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হয়ে উঠছে। মানুষ এদের উপর বিরক্ত হচ্ছে। আমি প্রথমত বলবো, এটা কেন আসলো? এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছিল তারই বাই প্রোডাক্ট, এটা আমি মনে করি। এবং এই বাই প্রোডাক্টটাকেই ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা এটাকে নার্সিং করেছে, এই আচরণটাকে তারা প্রশ্রয় দিয়েছে। আমি কিন্তু গালাগালি কোনো ভিডিও দেখাইনি আপনাদের। গালাগালির ভিডিওগুলি দেখতেন তাহলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যেত। আমি দেখাইনি কারণ ওটা এত অশ্লীল গালাগালি আমি শুনেছি এবার এই আন্দোলনে, এই শিক্ষকদের মানে স্টুডেন্টদের আন্দোলনে এবারেরটা এত অশ্লীল গালাগালি, শিক্ষামন্ত্রীকে যেভাবে তারা সম্বর্ধন করছে, এগুলো কোনো ভদ্রতা নয়। আপনি একজনকে সমালোচনা করেন, তার কর্মকাণ্ডের সমালোচনা লজিক্যালি করেন ভাই। আমি শিশুদেরকে বলছি, আপনাদেরকে আপনি বলেই সম্বোধন করছি। তুমি বললে আবার না জানি কি কোন ঝামেলায় আমি পড়ে যাই। তো আপনাদেরকে বলছি, আপনাদের লেখাপড়া করেছেন, আপনারা লেখাপড়া করছেন, আপনার স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পড়েন, তার মানে কি পাশ করার পর আপনারা বিশ্ববিদ্যালয়ে যাবেন, কেউ দেশের বাইরে যাবেন। যখন দেশের বাইরে যাবেন ওখানে যেও কি আপনারা এই আচরণ করবেন? কোন বাংলাদেশকে আপনারা বাইরে রিপ্রেজেন্ট করবেন? মানুষের সমালোচনা নানাভাবে করা যায়। অভদ্রতা কেন? অশ্লীল গালি কেন? আমরা কিন্তু দেখেছি 24-এর গণ আন্দোলনের পর যখন মবটা খুব বেশি একদম মহামারী রূপে ধারণ করলো সরকারি প্রশ্রয়ে, তখন এই সমস্ত অশ্রাব্য গালাগালিরও একটা হিড়িক পড়ে গেল। এই গালাগালি, অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে তো একজন জাতীয় বীর হয়ে গেলেন, সেটাও আমরা দেখেছি। এবং এই যে তাদেরকে যে অশ্লীলতাকে যে একভাবে আপনার প্যাম্পার করে